আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। আগামী দিনে বিশ্বে অর্থনৈতিক ও সামরিক পরাশক্তি হয়ে ওঠার স্বপ্ন দেখছে ভারত। অন্যদিকে চীন চাইছে ভারতকে দমিয়ে রাখতে, তবে সেটি শক্তি প্রয়োগ করে নয়, ভারতকে কৌশলে পথচ্যুত করার লক্ষ্য বেইজিংয়ের। বিভিন্ন সেক্টরে কিভাবে ভারতকে ব্যস্ত রেখে তার উন্নয়ন ও প্রভাবশালী হয়ে ওঠা ঠেকাতে চাইছে চীন, আর ভারত কিভাবে চীনের ফাঁদে পা দিচ্ছে সেসব নিয়ে আলোচনা করব আজ। চীন ভারতের দ্বিপক্ষীয় সমীকরণ বেইজিং যেভাবে চাচ্ছে সেদিকেই যাচ্ছে। লাদাখে গত এপ্রিলে সীমান্ত সংঘাতের পর থেকে চীনের ফাঁদে পা দিয়েছে ভারত। বেশ কিছু ক্ষেত্রে বেইজিং যা অনুমান করছে, নয়াদিল্লি সেরকমই পদক্ষেপ নিচ্ছে। অন্যভাবে বলা যায় যে চীন যা চাচ্ছে ভারত তাই করছে। চীনে অত্যন্ত কঠোর ও নিয়ন্ত্রিত সরকার ব্যবস্থা থাকার কারণে দেশটির দীর্ঘমেয়াদী কৌশল কিংবা স্বল্পমেয়াদী কর্মপরিকল্পনার কোনোটাই আন্দাজ করা কঠিন। এটি করতে হলে দেশটির সরকারি সংবাদ মাধ্যমের উপর নির্ভর করা ছাড়া কোনো গতি নেই। এছাড়া চীনা থিঙ্ক ট্যাঙ্ক ও বেসরকারি কিছু মিডিয়ার রিপোর্ট থেকেও কিছুটা ধারণা পাওয়া যেতে পারে। যদিও এগুলোর উপর কমিউনিস্ট সরকারের নিয়ন্ত্রণ আছে, তা সত্ত্বেও ভারত নিয়ে চীনের দীর্ঘমেয়াদী কৌশল অনেকটা স্পষ্ট। কাঠমান্ডুর ত্রিভুবন ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিষয়ক ভিজিটিং ফ্যাকাল্টি ভীম ভুরতেল মনে করেন, বেইজিং এখনও ভারতকে প্রতিদ্বন্দ্বী মনে করে না, কারণ তারা এখনও চীনের চেয়ে সামরিক ও অর্থনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। তবে ভারতকে ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বী মনে করে চীন, যে কারণে আগামী অন্তত ৩০ বছর পরও ভারত যাতে চীনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে না পারে সে লক্ষ্যে ভারতের সামনে একের পর এক বাধা তৈরি করে যাচ্ছে বেইজিং। আর বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ভবিষ্যৎবাণী অনুযায়ী ২০৫০ সাল বা তার পরে যুক্তরাষ্ট্রের সাথে চীনের বর্তমান প্রতিদ্বন্দ্বিতা আর থাকবে না। তখন চীনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে ভারত। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলেছে ২০৩০ সালে ভারতের অর্থনীতি যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে। আবার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকও সম্প্রতি ভবিষ্যৎবাণী করেছে যে ভারত ২০৫০ সাল নাগাদ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠতে পারে। ভারতের নীতি নির্ধারকরা তো তাদের দেশকে সেই সময় বিশ্বের ১ নম্বর অর্থনীতির দেশ হিসেবেই কল্পনা করতে ভালোবাসেন। তবে এই লক্ষ্যে পৌঁছানোর জন্য যেসব নীতিগত উদ্যোগ নেওয়া দরকার সেটি তারা নিশ্চিত করতে পারছেন না, যে কারণে তারা বলতে বাধ্য হচ্ছেন তাদের নতুন একটি যুগের সাথে তাল মেলাতে হচ্ছে, যেখানে বিশ্ব হয়ে উঠছে ভারসাম্যহীন। সম্প্রতি প্রকাশিত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের একটি বইতেও এমন কথা বলা হয়েছে। বইটির নাম দ্য ইন্ডিয়া ওয়ে, স্ট্র্যাটেজিস ফর অ্যান আনসার্টেন ওয়ার্ল্ড। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে আঞ্চলিক জাতীয়তাবাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যে কারণে কোনো বিতর্কিত এলাকা নিয়ে নয়াদিল্লির সরকার অন্য কোনো দেশের সাথে আপোষ করতে পারে না। এতে পরবর্তী নির্বাচনে তাদের ভোট কমে যাওয়ার শঙ্কা থাকে। ভারতের এসব দুর্বলতা সম্পর্কে পুরোপুরি সচেতন বেইজিং, তাই ভারতের সাথে তারা সীমান্ত বিরোধ মীমাংসা কিংবা দীর্ঘায়িত যেটাই করতে চায় তার পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী উদ্দেশ্য। এটিও স্পষ্ট যে ভারত খুব দুর্বল হয়ে পড়ুক কিংবা খুব শক্তিশালী হোক, এর কোনোটাই বেইজিং চায় না। অর্থাৎ একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে ভারতকে আটকাতে চায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর পশ্চিমাদের বিষয় বলেছেন, ভারতকে দুর্বল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না পশ্চিমা বিশ্ব, আবার অর্থনৈতিক ও কৌশলগতভাবে খুব শক্তিশালী হোক সেটাও চায় না। গত বছর তিনি আটলান্টিক কাউন্সিলে দেয়া এক বক্তৃতায় এটিকে পরাশক্তিগুলোর গোল্ডিলক্স প্রিন্সিপাল হিসেবে আখ্যায়িত করেন, যেখানে মধ্যম শক্তির দেশ কিংবা পরাশক্তি হতে চায় এমন দেশগুলোকে দুর্বল কিংবা শক্তিশালী কোনোটাই হতে না দেয়া। এই নীতির একটাই উদ্দেশ্য হতে পারে, সেটি হলো ওই দেশকে সুবিধা মতো কাজে লাগানো। চীনের ক্ষেত্রেও একই ধরনের কথা প্রযোজ্য। চীন চায় নিজেরা নেতা হবে এবং ভারত হবে তাদের অনুসারী। সেটি শুধু এশিয়া ক্ষেত্রে যেমন, ভবিষ্যতে পুরো বিশ্বের ক্ষেত্রেও প্রযোজ্য। জয়শঙ্কর তার বইতে বলেছেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত অনেকগুলো যুদ্ধ করেছে, কিন্তু কোনোটাতেই জিততে পারেনি। অন্যদিকে চীন কোনো যুদ্ধ ছাড়াই সব ফ্রন্টে জিতে যাচ্ছে। কোনো গুলি খরচ না করেই একই রকমভাবে চীন ভারতের বিপক্ষেও সব ফ্রন্টে জিততে চায়। বেইজিং চায় সীমান্ত বিরোধ নিষ্পত্তি নিয়ে যাতে তারা ভারতের চেয়ে সুবিধাজনক অবস্থায় থাকতে পারে। সেটি না পারলে তারা লাদাখ সীমান্তের বিরোধ আরও দীর্ঘায়িত করবে।
ভারত যদি এটিকে বেইজিংয়ের দুর্বলতা ভেবে আক্রমণ করে বসে তাহলে কঠিন জবাব দিতে প্রস্তুত চীন। নয়াদিল্লির উপর সীমান্ত বিরোধ নিয়ে চাপ বজায় রেখে চীন আসলে কি চায়, গত ৮ মাস ধরে তারা এই জন্য কি করেছে সেদিকে চোখ বুলালেই এই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। চীন চায় ভারতকে একটি ব্যয়বহুল কৌশলগত প্রতিযোগিতায় টেনে আনতে। যেমন চীন তাদের দ্বিতীয় বিমানবাহী রণতরী নির্মাণের কাজ শেষ করে সেটিকে সার্ভিসে যুক্ত করেছে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ভারত তার অর্থনৈতিক সামর্থ্য ও প্রয়োজনীয়তার কথা বিবেচনা না করেই চাইতে পারে বিদেশ থেকে ব্যয়বহুল বিমানবাহী রণতরী কিনতে। চীন নিজেরাই রণতরী তৈরির সামর্থ্য অর্জন করেছে, আর ভারত যদি ইউএসএস জেরাল্ড ফোর্ডের মতো বিমানবাহী রণতরী কিনতে চায় তাদের খরচ করতে হবে ১৩ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে ভারতের প্রতিরক্ষা বাজেট ৭৩.৬৫ বিলিয়ন। কাজেই দুটো রণতরী কিনতে গেলে বাজেটের ১/৩ খরচ করতে হবে এই খাতে, যা ভারতের অর্থনীতির জন্য বড় চাপ হয়ে যাবে। এছাড়া চীনের একের পর এক বিভিন্ন পাল্লার মিসাইল টেস্ট করেই যাবে, যেটি ভারতকে উদ্বুদ্ধ করবে নতুন এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে। চীন চায় ভারত তার সামরিক সক্ষমতার সাথেও পাল্লা দিক। কমিউনিস্ট সরকারের ১৪তম ৫ বছর মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে চীন তার সামরিক বাহিনীকে আধুনিকায়ন করছে। পিপলস লিবারেশন আর্মিকে বিশ্বসেরা সেনাবাহিনীতে রূপ দিতে চীনের চেষ্টার অন্ত নেই। আর এটি করলে ভারতও তখন চাপে পড়বে তার সামরিক বাহিনীকে চীনের সমপর্যায়ে নেয়ার। সেটি করতে হলে ভারতকে প্রথমত চীনের মতো বিশাল আকারের সেনাবাহিনী গড়ে তুলতে হবে। এতে প্রতিরক্ষা ব্যয় বেড়ে যাবে বহুগুণ। চীনের সাথে পাল্লা দিতে বিমান, নৌ ও স্থলবাহিনীকে আধুনিকায়ন করতে হলে নয়াদিল্লিকে সামরিক খাতেই তার অর্থনৈতিক সম্পদের বড় অংশ ব্যয় করতে হবে। ভারত জুড়ে আঞ্চলিক জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ হওয়ার কারণে সরকার এসব খাতে বড় ব্যয় করতে গেলে সেটি অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলবে। সামরিক বিষয়ে মনোযোগ দিতে হলে দিল্লিকে সীমান্ত সুরক্ষায় আগের চেয়েও অনেক বেশি মনোযোগী হতে হবে। আর তাতে বিঘ্ন ঘটবে অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি কিংবা দারিদ্র্য বিমোচনে। বিশাল দেশটি জুড়ে শিক্ষা, চিকিৎসা কিংবা অবকাঠামো নির্মাণের মতো খাতগুলোর বদলে সম্পদ খরচ হয়ে যাবে প্রতিরক্ষা খাতে। বর্তমানে ভারতের জনসংখ্যার ২১% বেশি দৈনিক উপার্জন $2 মার্কিন কম, আর প্রায় ৩০% প্রতিদিন আয় করে $3 কিছু বেশি। এই বিশাল দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্রতা থেকে বের করে আনাই হওয়া উচিত দেশটির প্রধান লক্ষ্য। তা করতে হলে তাদের জাতীয় আয় প্রতি ৬ থেকে ৭ বছরে দ্বিগুণ করা দরকার প্রচুর বিনিয়োগ। চীন সম্ভবত বুঝতে পেরেছে ভারত এদিকে মনোযোগ দিতে খুব একটা আগ্রহী নয়। তারা এর বদলে ট্যাঙ্কের বহর, ফাইটার জেট কিংবা যুদ্ধজাহাজ কিনতে আগ্রহী। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ ব্যয় করেই তারা হিমালয় অঞ্চলে তাদের ভূখণ্ড রক্ষা করবে। কর্মসংস্থান সৃষ্টির বদলে তারা কিনবে বিদেশি নিরাপত্তা প্রযুক্তি। তাই বেইজিং সেই সুযোগটি কাজে লাগিয়ে ভারতকে অর্থনৈতিক উন্নয়নের বদলে অন্যদিকে মনোযোগ দিতে উস্কানি দিচ্ছে। পাশাপাশি ভারতের অর্থনৈতিক নীতি নির্ধারণে নানা বাধা বিপত্তি আরোপের চেষ্টা করছে। গবেষণা, উন্নয়ন, উদ্ভাবনেও ভারত যাতে মনোযোগী হতে না পারে সেটিও চীনের একটি লক্ষ্য। বেইজিং চাইছে ভারতের সমস্ত জাতীয় মেধা ও সম্পদকে অন্যদিকে ধাবিত করতে। দেশটির রাজনৈতিক প্রশাসন, সেনাবাহিনী, গণমাধ্যম, বুদ্ধিজীবী সহ এমনকি সাধারণ জনগণও যাতে চীনের সাথে সীমান্ত বিরোধ নিয়ে ব্যস্ত থাকে, যেটি আগামী দিনে ভারতকে উদ্দেশ্যহীন ও দিশাহীন রাষ্ট্র হিসেবে দাঁড় করাবে। আর ভারত যদি বেইজিংয়ের ফাঁদে পা দিয়ে এই ভুলটি করে তাহলে চীন যে ২০৫০ সালে বিশ্বের সামরিক ও অর্থনৈতিক দিক থেকে অপ্রতিদ্বন্দ্বী শক্তি হয়ে উঠবে তাতে কোনো সন্দেহ নেই। ভারত এ বছর যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সাথে কোয়াড মিটিংয়ে অংশ নিয়েছে। তাদের সাথে মালাবার নৌমহড়া করেছে। ওয়াশিংটনের সাথে বেকা নামক সহযোগিতা চুক্তিতে অংশ নিয়েছে। এগুলো যেন চীনের প্রত্যাশা মতোই হয়েছে, কারণ এসব পদক্ষেপে ভারতের নিজস্ব শক্তি অর্জনের চেয়ে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতার ছাপ স্পষ্ট হয়েছে। চীন তো সেটাই চাইছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।
সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।